আগামী নির্বাচনটা কিন্তু একটা নূতন চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করছি, যে একটা ইসলামী, যেটাকে আমরা মৌলবাদী একটা শক্তি বাংলাদেশের উত্থান আমরা লক্ষ্য করছি। এবং দেখবেন শেখ হাসিনার বক্তব্যের সাথে অনেকটা কিন্তু বাংলাদেশ মিলে যাচ্ছে। যেমন আপনি মনে করবেন শেখ হাসিনা প্রথম যে বক্তব্যটা দিয়েছিলেন ইন্ডিয়া থেকে, বলেছিল ডক্টর ইউনূস একটা মৌলবাদী গোষ্ঠী নিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে। নিশ্চয়ই আপনার মনে থাকার কথা। ডাকসু নির্বাচনের পর কিন্তু এটা অনেক ক্ষেত্রে কিন্তু এটা একটা এস্টাবলিশড হয়ে গেছে, কারণ একটা ইসলামপন্থী ছাত্র সংগঠন কিন্তু ডাকসুতে জয়লাভ করেছে। আজকে দেখবেন বিএনপিকে কিন্তু নানা হিসাব নিকাশ করে কিন্তু আমাদেরকে এগুতে হচ্ছে, যার কারণে আমরা এবার বলেছি আমরা কোনো জোট না, আমরা আসন সমঝোতা করব। দেখবেন বিএনপি কিন্তু জোটে যায়নি, এবং জোটের নেতৃবৃন্দ প্রতিনিয়ত আপনি পত্রিকায় দেখেন যে ক্ষোভ হতাশা ব্যক্ত করছে যে এখনো কেন বিএনপি সিদ্ধান্ত দিচ্ছে না। কারণ আগামী নির্বাচনটা জিততে হলে আমাকে যে পপুলার ক্যান্ডিডেট, যার গ্রহণযোগ্যতা আছে, এলাকা কানেক্টিভিটি আছে, তাকে দিয়ে কিন্তু আমার সিট। এটা কি আপনারা যে নির্বাচন কমিশনের যে অধ্যাদেশ সংশোধিত হলো যে আপনাদের মার্কাটা দিতে পারবেন না, প্রতীক দিতে পারবেন না ওই যে কোনো জোটের প্রার্থীকে, সেজন্যই আপনারা এখন আসন সমঝোতায় না, যাচ্ছেন? আগে আমরা বলেছি আমরা জোট করবো না, আমরা আসন সমঝোতা, এবং সেইটা নিয়ে আলোচনা হচ্ছে। এবং একটা জিনিস বিএনপির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আমরা সেই প্রার্থীকে দিতে চাই যে প্রার্থী বিজয়ী হয়ে আসবে। পাশাপাশি আমি একটু বলি যে এই বিএনপির ব্যাপারে নানা নেগেটিভ ন্যারেটিভ দাঁড় করানো। আপনাকে একটা কথা বলি, আপনারাই বলেছিলেন যে দীর্ঘ 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপি নেতারা বাড়ি যেতে পারে নাই, ব্যবসা করতে পারে নাই, জায়গা জমি দখল করা হয়েছে। 5 তারিখের পর কেউ যদি তার সেই হারানোর সম্পদ ফিরে পেতে চায়, সেটাকে কি আপনি দখল বলবেন? সেটাকে কি চাঁদাবাজি বলবেন? বরং আপনাকে আমি বলি, বাংলাদেশের মিডিয়া কারা চালাতো শেখ হাসিনার আমলে? আজকে কি তারা কি বাংলাদেশ থেকে চলে গেছে? তারা কি একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে? নো। আজকে দেখবেন আমি যদি মোশাররফ আমার বিরুদ্ধে একটা ধরেন যে কোনো একটা পত্রিকা, যে কোনো একটা টিভি মিডিয়া হয়তো 5 মিনিটের একটা নিউজ করলো, অথবা 2 কলামের একটা নিউজ করলো, আমি যখন এটা প্রতিবাদ করি, আমি যদি ফ্যাক্টসটাকে যখন তুলে ধরতে চাই, আপনি কি লেখেন? এইটা মোশাররফের তীব্র প্রতিবাদ জানান, এটা বস্তুনিষ্ঠ নয়। অথচ আমার ইমেজ, আমার পার্টির ইমেজ যতটুকু ক্ষুণ্ণ হওয়া দরকার সেটা কিন্তু হয়েছে। তো এইটাকে কি আপনি একটা কোনো প্লট হিসাবে আপনি দেখবেন না? আজকে তাহলে আপনি কি বলতে চাইছেন যে এখনো মিডিয়া পতিত আওয়ামী লীগ দ্বারাই নিয়ন্ত্রিত? এবং মালিক কারা আপনি দেখেন, বাংলাদেশে ডিপেন্ড অন মালিকানার উপর ডিপেন্ড করে। আপনি কি নর্মাল যে কোনো ইচ্ছা করলেই পারে? আমরা আগে শুনতাম যে গণমাধ্যমগুলোতে সেলফ সেন্সরশিপ, কেন? তার চাকরি বাঁচাতে হবে, গভর্নমেন্টের রোশনাল থেকে বাঁচতে হবে। এখনো তো মালিকদের সে দৌরত্ব কি চলে গেছে? ওকে, তাহলে মালিক পরিবর্তন হলো না, কিন্তু ওখানে কিছু আমরা দেখেছি কিছু ব্যক্তির পরিবর্তন যদিও হয়েছে। মিডিয়া নিয়ে কথা বলতে গেলে সময় লাগবে, কিন্তু তাই যদি হয় এবং মিডিয়া যদি আসলে স্বাধীনভাবে কাজ না করে থাকে, তাহলে সেই জন্য আপনারা কেন আওয়াজ তুলেননি? আপনারা তো কোনো কিছু সরকারের কাছে প্রস্তাবনা দিতে আমরা তুলেছি। আমরা ধরেন আপনি দেখুন ঢাকাতে নাগে যেগুলি মূল গণমাধ্যম, তার কিছু না হয়তো রেসপন্সিবিলিটি আছে। আপনি আজকে দেখেন গ্রাম গঞ্জে এই যে অনলাইন মিডিয়া, লোকাল যে পত্রিকার ছড়াছড়ি, এক একজনের নামে এমন একটা নিউজ করে যেগুলোর বাস্তব কোনো ভিত্তি নেই, জবাব দিতে নাই, তার জবাব দেওয়ার মতো কোনো প্রয়োজনও তারা মনে করে না। এই আমি মনে করি আগামী সংবাদপত্রের গণমাধ্যমের সবচেয়ে বড় সংকট হলো এই ধরনের নানা গণমাধ্যমগুলির উপস্থিতি, যেটা টোটাল গণমাধ্যমকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে। আমরা তো দেখি এলাকায় গেলে দেখা যায় গণমাধ্যমের কাজ হলো সরকারি কিছু কিছু অফিসে গিয়ে সারাক্ষণ বসে থাকা। ধন্যবাদ। আমাদের জনাব তারেক রহমানের আগমন নিশ্চয়ই বিএনপির জন্য একটা আলাদা একটা শক্তি, এবং আমরা বিশ্বাস করি কি আগামী দিনে যে বাংলাদেশ আমরা নির্মাণ করতে চাই, সেই নির্বাচনের নেতৃত্ব দেবেন, সেই বাংলাদেশের নেতৃত্ব দেবেন জনাব তারেক রহমান। এবং যার জন্য দেখবেন আগামী বাংলাদেশটা কেমন হবে, এর জন্য তিনি অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক নানা বিষয় কিন্তু উনি তার চিন্তা ভাবনা ইতিমধ্যে তুলে ধরেছেন। এবং আমার মনে হয় যে এর আরো বাস্তব একটা প্রতিফলন আপনারা দেখতে পাবেন, যে আমাদের যেটা নির্বাচনী ম্যানিফেস্টো হবে, যেটা সুনির্দিষ্টভাবে আমরা এইসব ব্যাপারে কি আমাদের অর্থনীতি হবে। এবং আপনি এর আগে বলছিলেন যে আমাদের এই যে মানে সোশ্যাল সিকিউরিটির ক্ষেত্রে আমরা বেশ কিছু ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, আমরা ইমাম মুয়াজ্জিনদেরকে প্রণোদনা দেওয়া, আমরা খাল খনন করা, আমরা শিক্ষা প্রতিষ্ঠানে নতুনভাবে কার্যকরী করা, এইভাবে 8টা বিষয়কে সামনে রেখেই কিন্তু আগামী দিন আমরা নির্বাচনের কৌশল নিয়ে আমরা এগোচ্ছি। হ্যাঁ, তবে একটি কথা এখানে আপনাকে দেখতে হবে, যে কথাটি বলা হচ্ছে যে তারেক রহমান, হ্যাঁ আমাদের মধ্যে একটা আবেগ আছে, অনুভূতি আছে, দীর্ঘ 17 বছর উনি বাংলাদেশে নেই। হয়তো লন্ডনের ক্ষেত্রে যে কথা আশরাফ ভাই বলেছে, ওখানে তারেক রহমানটা নেই, কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে আলাদা একটা উচ্ছ্বাস আছে, আলাদা একটা আবেগ আছে। আমরা কিন্তু বাংলাদেশ, ঢাকাতে তাকে আমরা স্বাগত জানাবো, এবং আমরা অত্যন্ত সতর্কতার সাথে, যাতে জনদুর্ভোগ না হয়, যাতে মানুষের কষ্ট না হয়, সেইটাকে যতটুকু লাগাও করা যায়। যার জন্য আপনারা দেখবেন আমরা খুব অল্প একটু জায়গা আমরা দিয়েছি, এবং উনি সকাল 10টায় আসবেন, হয়তো আমরা আশা করি আমাদের প্রোগ্রামটা সকাল 1st হাফে শেষ হয়ে যাবে। এয়ারপোর্ট থেকে
এবার কেয়ার হাসপাতাল পর্যন্ত এই রাস্তাটুকু আমরা তাকে অভ্যর্থনা জানাবো এবং আমরা আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো জন দুর্ভোগ হয় তার জন্য বিএনপি দুঃখ প্রকাশ করছে এবং ক্ষমা চেয়ে নিচ্ছে।